আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। বিকেল ঠিক 5টায় উঠবে সে কালো ঘড়িটা। তার চাপরাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। তবু দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে যখন তিনি উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিক বাবু। আকাশে এখন খুব বেশি ঘড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছেন। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘড়িতে লড়াইয়ের দল নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবদ্ধ, শুধু একটা বাড়তি জিনিস আজ চোখে পড়ল সেখানে। একটা চাপরাশ ঘড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘড়ি, হয়তো কোথাও থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে একোণে সেকোণে যে কয়েকটা ঘুড়ি আকাশে ভাসছিল, তাদের মধ্যে একটা প্রচণ্ড চাঞ্চল্যতা শুরু হলো। পরিমরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে উড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে দিলে তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছোঁ মেরে এগিয়ে আসছে চাপরাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়িটার দিকে। কিন্তু একজন এগুলেই অন্যজন সাত করে সরে যাচ্ছে এপাশে ওপাশে, ওপরে নিচে। প্যাচ লাগাতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং, সেখানে লড়াই করছে দুই বক্সার। কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ যেন প্যাচ লেগে গেল ঘুড়ি দুটোতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাচকা টান দিলেন সুতো। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করল। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোকাট্টা ভোকাট্টা! তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী বলে না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে কালো আরেকটা ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির জোর পরিষ্কারে শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করল। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়েছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজে গেলে অনেক সময় ঘুড়ি ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয় তাই। এখন প্যাচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ির ভোকাট্টা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালো কালো ঘুড়িটার দিকে। সেই ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তিনি প্যাচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎ গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ের সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করলো তার চাপরাশ। সুতো নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে
নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছে, ঠিক তখন পেছন থেকে ভেসে এলো একটা বলা, আপনি ভালো ঘুড়ি ওনার ঠিকই, কিন্তু ধরতে তাই খাদু মল্লিকের সাথে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়েছেন গতকাল দুপুরে সে ভদ্রলোক, অবিনাশ বাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছেন। প্রথমবার আপনি কালো খুঁড়িটা কাটতে পেরেছেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার এই জিনিস কিন্তু খাটবে না। এ লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন, লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘোড়ের সঙ্গে শেষ লড়াইটা আমিই লড়ব। এই ঘুড়িটা দিন। অবিনাশবাবুর হাতে ধরা আছে ছাদের মাথায় যে চাপরাশটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে না? তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন, আমি যদি হেরে যাই তবে টাকা যাবে? এই যে নিন 10,000 টাকা, আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরেই বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছে রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটি কিছুই বুঝতে পারছি না। লাটাই হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, খাদু মল্লিকের ব্যাজ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরের আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। উপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এই লোকটাও পাক্কা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হল। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকায় গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু ঘুড়ি দুটো একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে এই দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পেছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এইদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক! তাহলে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে পা টিপে টিপে এগুতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠছে এক জান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগুচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক সেই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে এক দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই গুটিয়ে গেল বুকের কাছে, যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দরাম করে পড়ে গেল ছাদে। আর এরপর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবু হাতের লাটাই নাড়তে শুরু করলেন।
তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘুড়িটার দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোকাট্টা! অর্থাৎ আড়াল থেকে এই লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামল। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গোগো শব্দ বেরোচ্ছে, ঠোঁটের কোষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্য জ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অনিমেষবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো চেলার হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ থেকে ঘুড়ির লাটাইটা ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়ি দিয়েই ওর সঙ্গে আমার শেষ লড়াই হওয়ার কথা ছিল। ওর বাজির ফাঁদে পড়ে গিয়েছিলাম। 20,000 টাকা বাজি। একই রকম বিকেল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারায় দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পেছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেল অবিনাশবাবু। তারপর কি? ব্যাকুলভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাদু মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে 4তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কানিশ থেকে পা পিছলে দুর্ঘটনায় কারো মৃত্যু অস্বাভাবিক না। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, তার কোনো সাগরেদ কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিচের মনেই একবার বললেন, 4তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনিগুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করল। তার সামনে কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ির লাটাইটা খসে পড়ল। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত গল্প কালো ঘুড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।